ফ্রিনজিট নামটা হয়তো অনেকেই শুনেছেন, তাই না? এটা বেশ পরিচিত একটা ওষুধ। তো আজকে আমরা এর অফিসিয়াল তথ্যপত্র বা ইনফরমেশন শিটটা একটু ঘেঁটে দেখব, জানার চেষ্টা করব যে এই ওষুধটা আসলে কি, ঠিক কি কাজে লাগে, আর এর পেছনের বিজ্ঞানটাই বা কীরকম। হ্যাঁ, নামটা তো খুবই পরিচিত, হয়তো কারো কারো ব্যবহারের অভিজ্ঞতাও আছে, কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে আসলেই এই ওষুধটা কি, কিভাবে এটা আমাদের মস্তিষ্কের উপর কাজ করে? চলুন আজ এই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। তো আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জানব ফ্রেনজিট কি, তারপর দেখব এর ব্যবহারগুলো কি কি, এটা কিভাবে কাজ করে, এর ডোজ বা মাত্রা কেমন হওয়া উচিত, কি কি সতর্কতা আর সাইড এফেক্টস আছে, আর সবশেষে থাকবে একটা খুবই জরুরি পরামর্শ। চলুন তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এই ফ্রেনজিট জিনিসটা আসলে কি? মানে এটা কি দিয়ে তৈরি? সোজা কথায় বলতে গেলে ফ্রেনজিট হলো আসলে দুটো আলাদা অ্যাক্টিভ উপাদানের একটা কম্বিনেশন। একটা হলো ফ্লুপেন্টিক সল আর অন্যটা মেলিট্রাসিন। এই দুটো জিনিস যখন একসাথে কাজ করে তখন সেটা মূলত দুশ্চিন্তা বা অ্যাংজাইটি আর বিষণ্ণতা বা ডিপ্রেশনের মতো সমস্যাগুলোর চিকিৎসায় কাজে আসে। এই দুটো উপাদানের মধ্যেই কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে। দেখুন, ফ্লুপেনটেক্সোল হলো এক ধরনের নিউরোলেপটিক। এর কাজটা হলো দুশ্চিন্তা কমানো, মনকে শান্ত রাখা। আর অন্যদিকে মেলিট্রোসিন, এটা আবার মনকে একটু চাঙ্গা করে, সতেজ করে তোলে। মানে একটা উপাদান আপনাকে শান্ত করছে, আরেকটা আপনাকে সক্রিয় রাখছে। এই যে শান্ত আর সতেজ থাকার একটা ব্যালেন্স, এটাই কিন্তু এই ওষুধটার মূল ব্যাপার। আচ্ছা, তাহলে বোঝা গেল এটা কি জিনিস। এখন প্রশ্ন হলো, ডাক্তাররা ঠিক কোন কোন কন্ডিশনে এই ওষুধটা প্রেসক্রাইব করেন? চলুন এর ব্যবহারগুলো একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এর ব্যবহারের তালিকাটা কিন্তু বেশ লম্বা। যেমন ধরুন, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন বা মনমরা ভাব বা উদাসীনতার জন্য এটা ব্যবহার হয়। আবার সাইকোজেনিক ডিপ্রেশন, মাস্কড ডিপ্রেশন, মানে যে ডিপ্রেশনগুলো সহজে বোঝা যায় না, সেই সব ক্ষেত্রেও এটা কাজে দেয়। এমনকি মেনোকজের সময়কার বিষণ্ণতার মতো নির্দিষ্ট কিছু অবস্থাতেও ডাক্তাররা এটা ব্যবহারের কথা বলেন। বেশ, আমরা জানলাম এটা কি এবং কেন ব্যবহার করা হয়। এবার চলুন একটু ভেতরের কথায় আসি। মানে শরীরে যাওয়ার পর ওষুধটা ঠিক কিভাবে কাজ করে। এর পেছনের সায়েন্সটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মূল ব্যাপারটা হলো ওই দুটো উপাদানের যুগলবন্দি। মানে ফ্লুপেনটেক্সল আর মেলিট্রেসিন যখন একসাথে কাজ করে তখন তিনটে জিনিস হয়: ডিপ্রেশন কমে, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা কমে, আর মনটা বেশ অ্যাক্টিভ বা সতেজ থাকে। ফলে যিনি ওষুধটা খাচ্ছেন তিনি একই সাথে শান্তও থাকছেন, আবার কর্মক্ষমও থাকছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ সংখ্যা হলো 4 ঘন্টা। এর মানে কি? এর মানে হলো ওষুধটা খাওয়ার পর এর উপাদানগুলো রক্তে সর্বোচ্চ লেভেলে পৌঁছাতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে। সোজা কথায় এর পুরো এফেক্টটা পেতে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো বায়োলজিক্যাল হাফ লাইফ, মানে ওষুধটা শরীরে কতক্ষণ থাকে। দেখুন, ফ্লুপেন্টিক সলের হাফ লাইফ প্রায় ৩৫ ঘন্টা আর মেলিট্রাসিনের প্রায় ১৯ ঘন্টা। এর মানে হলো একবার খেলে এর প্রভাবটা কিন্তু বেশ লম্বা সময় ধরে শরীরে থেকে যায়। আচ্ছা, এবার আসা যাক খুব জরুরি একটা বিষয়। সেটা হলো এর ডোজ বা মাত্রা। তবে একটা কথা শুরুতেই বলে রাখি, এখানে আমরা যা আলোচনা করব সেটা একটা সাধারণ গাইডলাইন মাত্র। সাধারণত যেটা দেখা যায়, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে 2টো ট্যাবলেট দেওয়া হয়, একটা সকালে আর একটা দুপুরে। তবে বয়স্ক রোগীদের জন্য ডোজটা একটু কম হয়, সাধারণত সকালে একটা ট্যাবলেট। আবার যদি লম্বা সময় ধরে চিকিৎসা চলে, সেক্ষেত্রেও সাধারণত সকালেই একটা ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর এই কথাটা, এটা সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে জরুরি কথা। ডোজ যাই হোক না কেন, সব সময়, সব অবস্থাতে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মতেই ওষুধ খেতে হবে। নিজে থেকে ডোজ কমানো বা বাড়ানো এটা কিন্তু একদমই করা যাবে না। সব ওষুধের মতোই ফ্রেনজিট ব্যবহারের ক্ষেত্রেও কিছু জিনিস মাথায় রাখা দরকার। কিছু সতর্কতা আছে, কিছু সম্ভাব্য সাইড এফেক্টসও আছে। চলুন এবার সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। কিছু ক্ষেত্রে ফ্রেনজিট ব্যবহার করাটা কিন্তু বেশ বিপজ্জনক হতে পারে। যেমন রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়ে থাকলে বা চোখে গ্লুকোমার সমস্যা থাকলে এটা একদমই চলবে না। আবার অ্যালকোহল বা অন্য কোনো ড্রাগের বিষক্রিয়া শরীরে থাকলে তখনও এটা ব্যবহার করা নিষেধ। আর হ্যাঁ, যারা খুব সহজে উত্তেজিত হয়ে পড়েন বা হাইপার অ্যাক্টিভ, তাদের জন্য এই ওষুধটা নয়। এটা একটা মারাত্মক সতর্কবার্তা। ফ্রেনজিট খাওয়ার সময় অ্যালকোহল বা অন্য কোনো ধরনের ঘুমের ওষুধ, মানে যা কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্লো করে দেয়, সেগুলো খেলে সাংঘাতিক বিপদ হতে পারে। কারণ এই ওষুধটা ওইসব জিনিসের প্রভাব অনেক গুণ বাড়িয়ে দেয়। এই কম্বিনেশনটা জীবননাশের ঝুঁকি পর্যন্ত তৈরি করতে পারে।
আরও কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে, যেমন সঠিক ডোজে সাইড এফেক্টস খুব একটা হয় না, তবে কারো কারো ক্ষেত্রে সাময়িকভাবে একটু অস্থির লাগতে পারে বা ঘুম আসতে সমস্যা হতে পারে। প্রেগন্যান্সি বা ব্রেস্ট ফিডিংয়ের সময় সাধারণত এটা ব্যবহার করতে মানা করা হয়। আর কেউ যদি অন্য কোনো ঘুমের ওষুধ থেকে এটাতে শিফট করেন, তাহলে আগের ওষুধটা কিন্তু হঠাৎ করে বন্ধ করা যাবে না, ধীরে ধীরে ডোজ কমাতে হবে। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই শেষ অংশে আমরা সেই কথাটা বলবো যেটা পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই একটা লাইনই আসলে সব কিছুর সার কথা। যে কোনো ওষুধ, বিশেষ করে এই ধরনের ওষুধ, সবসময় একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তিনি একমাত্র বলতে পারবেন যে এই ওষুধটা আদৌ দরকার আছে কিনা, আর দরকার হলে এর সঠিক ডোজটা কী হবে। আর শেষে আবারও মনে করিয়ে দিই, আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু শুধুমাত্র তথ্যের জন্য, একটা এডুকেশনাল পারপাসে করা। এটাকে কোনোভাবেই ডাক্তারের পরামর্শ বা চিকিৎসার বিকল্প হিসেবে ভাবা উচিত না। যে কোনো স্বাস্থ্য সমস্যায় সবসময় বিশেষজ্ঞের কাছেই যাওয়া উচিত। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। স্বাস্থ্যের মতো এত জরুরি একটা বিষয় সিদ্ধান্ত নেওয়ার সময় বিশ্বাসটা কার ওপর রাখা উচিত? একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ওপর, নাকি অন্য কোনো কিছুর ওপর? উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা।